জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকবে। ছোট সমস্যা, বড় সমস্যা, মেঝো সমস্যা। জীবনটা কখনোই আপনার স্মুথলি যাবে না। আপস অ্যান্ড ডাউনস থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। কিন্তু এই সব কিছু মিলেমিশে আপনি কতটুকু জীবনকে যাপন করতে পারছেন তার উপরেই আপনার আনন্দ নির্ভর করবে। যদি এইগুলো নিয়ে আপনি অনেক বেশি ইরিটেট হয়ে থাকেন, তাহলে সারাক্ষণ আপনার কাছে মনে হবে ঘোড়ার ডিমের জীবন, কেন যে এই জীবন আমার আছে। আর যদি এগুলোকে ইগনোর করে সব কিছুকে একটু মিনিমাইজ করে নিয়ে নিজের প্রায়োরিটিগুলোকে নিয়ে এগোতে পারেন, তখন মনে হবে আরে এটা কোনো কঠিন বিষয়ই না, এরকম সমস্যা জীবনে থাকবে, এগুলো নিয়েই এগোতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। দেখতেই পাচ্ছেন সকাল সকাল ইন্ডাকশন ফিট করছি, মানে ঘরে এক বিন্দু গ্যাস নেই। চুলা ধরাতে এসে বিশাল বড় সারপ্রাইজড হয়েছি। তো আমার বিপদের সঙ্গী এই ইন্ডাকশন, যেটাকে আমি ভুটান থেকে এনেছি, তাকে বললাম আসো, আমার হাত ধরে চলে আসো, আমরা দুজন মিলে সকাল থেকে কাজকর্ম শুরু করি। তো এখানে প্রথমেই চা বসিয়ে দিচ্ছি, কারণ আমার ভীষণ মাথা ধরে আছে সকাল থেকেই। তো ভাবলাম আগে একটু চা খাবো, তারপর অন্যান্য কাজ করব। আজকে সকালের প্রধান চ্যালেঞ্জটাই হচ্ছে যেভাবেই হোক নাস্তাটা ঠিকঠাক মতন খেতে হবে। তো আমি এখানে রুটি ভাজতে চলে এসেছি, আর একটা ডিম ভাজি করব, সাথে যে সবজি আমার আগে থেকেই সবসময় রান্না করা থাকে, কিছুটা সবজি গরম করে নিয়ে বাস নাস্তা খাবো। বাচ্চাদের নাস্তার ব্যাপারটা এখনও ডিসিশন নিতে পারছি না, ওরা কি খাবে সেটাও জানি না। তবে সবচেয়ে সহজ নাস্তা যেটা, সেটা হচ্ছে ওরা দুধ কর্নফ্লেক্স খেতে পছন্দ করে। ভাবছি ওদেরকে ওভেনে একটু দুধটা গরম করে দিব, আগে থেকে যেহেতু জাল করা আছে, আর কর্নফ্লেক্স দিয়ে ওরা খেয়ে নেবে। সবচেয়ে সহজ নাস্তার ব্যবস্থাটাই ওদের জন্য চিন্তা করে রেখেছি। এই যে আমি আমার মতন করে নাস্তা গুছিয়ে নিয়ে বসে গিয়েছি। হালিমা এসেছে প্রায় 7 দিন পর। যাক, তবুও তো এসেছে। এসেই বলছে আজকে কি রান্না হবে, গ্যাস যেহেতু নেই। আমি বললাম তুমি জাস্ট রান্নার জোগাড়টা দিয়ে চলে যাও, আমি আমার মতন করে টুকটাক যা পারি করব। আজকে সবচেয়ে সহজ রান্না করার চেষ্টা করছি। আমি এখানে একটু মাছ ভুনা করে নিচ্ছি, রিঠা মাছ ভুনা করে নিচ্ছি। আর আমি মুরগির বুকের মাংসটা শ্রেড করে একটা আইটেমের মতন করে রাখবো, যেটা দিয়ে চাইলে আমার বাচ্চারা স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবে, রোল বানিয়ে খেতে পারবে। মানে এরকম গ্যাস না থাকা দিনগুলোতে সবচেয়ে সহজ অপশন দুটো খুঁজে বের করেছি। মাছটা থাকলে আমার এবং আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আমরা দুজন এই মাছের ঝোল দিয়েই সুন্দর মতন খেয়ে নিতে পারবো। আর মুরগির বুকের মাংসের এই আইটেমটা রেডি করা থাকলে আমার মেয়েরা যে কোনো কিছু দিয়ে খেতে পারে। হয় ওরা ব্রেডে রেখে স্যান্ডউইচ করে খেতে পারবে, অথবা রোল বানিয়ে নিতে পারবে, হাতে বানানো যে রুটিগুলো আছে, অথবা ওয়ান টাইম যে পরোটাগুলো আছে সেই পরোটাগুলোতেও রোল বানিয়ে নিয়ে খেতে পারবে। সম্পূর্ণ ওদের পছন্দ মতন খেতে পারবে। খাওয়ার দুটো সহজ অপশন যদি করা থাকে, তাহলে অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এছাড়াও আমার ফ্রিজে ডাল রান্না করা আছে, মুরগি কষিয়ে রাখা আছে, এবং গতকাল রাতে কিছু আমি আসলে একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম, সে ভাতগুলো আছে। খুব যে রান্না করতে হবে এরকম কিছু না। অন্য দিন হলে আমি হয়তো বা ডালটা আমার খালাকে দিয়ে দিতাম, বলতাম ফ্রেশ করে ডাল রান্না করো, একটা শাক কিনে এনে শাক ভাজি করাতাম, কোনো একটা ভর্তা করাতাম। আজকে এই অপশনগুলোকে অফ করে দিয়েছি, যেহেতু আজকে গ্যাস নেই, ইন্ডাকশানে আমি অল্প অল্প করে রান্না করব। এবং আসলে গ্যাস নিয়েইটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমি কতক্ষণ বাসায় থেকে রান্নাটা করতে পারবো। ইন্ডাকশানে রান্না করতে আমার একটু ঝামেলা হয়, একটু বেশি সময় লাগে, কারণ আমি ইন্ডাকশানের আঁচ কখনোই খুব বেশি বাড়িয়ে ফেলি না, ওটাকে মোটামুটি মিডিয়ামে রেখে রান্না করি। আমার যে টাইমিং শিডিউল, তাতে আমি 11:30 পর্যন্ত বাসায় আছি, আর সেই জন্যই সকাল সকাল রান্নাগুলোকে শেষ করার চেষ্টা করছি। আজকে রান্না করতে এসে কোন জিনিসটা সবচেয়ে বেশি ফিল করছি জানেন? আমার একটা ইলেকট্রিক কেটল খুব বেশি জরুরি। খুব শিগগিরই আমি একটা ইলেকট্রিক কেটলি কিনবো, সম্ভব হলে 2-1 দিনের মধ্যেই সেটা কেনার চেষ্টা করব। আচ্ছা, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে মুরগির বুকের মাংস আমি পরিষ্কার করে রেখেছি, সেটাকে একটু সিদ্ধ করে নেব। আচ্ছা, আমার ইন্ডাকশনের যেটা প্রসেস, সেটা হচ্ছে একটা রান্না শেষ হবার পর অন্তত 15 মিনিট আমি ওটাকে রেস্টে রাখি, ওটাকে কুল ডাউন হতে দিই, একটু রেস্টে থাকে, তারপর আবার আমি আস্তে আস্তে রান্না করা শুরু করি।
এই যে দেখুন, আমি কিন্তু মুরগির বুকের মাংসগুলো এখানে সিদ্ধ করা শুরু করেছি। এখানে আমি কি অ্যাড করেছি সেটা একটু আপনাদেরকে বলি। এখানে মুরগির বুকের মাংস, একটা পোলট্রি মুরগির বুকের মাংস নিয়েছি। তার সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লং, তেজপাতাটা দেওয়া হয়নি, আর তারপর একটু মরিচ গুঁড়া, একটু লবণ। এইগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে একটা নাস্তার পুর হিসাবে তৈরি করে রাখবো। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে এখানে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে একটা ডিম ফেটে দিয়েছি। তার সাথে যেসব মশলা লাগে, যেমন একটু লবণ, একটু টেস্টিং সল্ট, এগুলো অ্যাড করেছি। করে শ্রেড করে রাখা যে মুরগির বুকের মাংসটা আমি শ্রেড করে রেখেছি সেটাকে এই যে এখানে দিয়ে দিলাম। মোট কথা মুরগির ঝুড়া মাংস সেটাকে এটার সাথে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে 2 রকমের সস, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে চিলি সস, 2 রকমের সস দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। এই পুরটা রেডি থাকলে আমার মাথার 50% সমস্যার সমাধান হয়ে যায়। যেমন আমার বাচ্চারা এটাকে ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতন করে খায়, আবার কখনো কখনো রেডি পরোটাগুলোর সাথে এটাকে রোল বানিয়ে খায়। তো আমার জন্য এটা খুব আরামের একটা জিনিস। আবার কখনো কখনো আমি একটু পোলাওয়ের চাল সিদ্ধ করে এটাকে একটু ফ্রাইড রাইস করে দিয়ে দিই। মোট কথা এটা আমার খুবই টাইম সেভার এবং আমার জন্য খুব আরামের একটা খাবার, যেটা তৈরি থাকলে আমার মাথায় কোনো রকম কাজের প্রেশার থাকে না। তো আজকে এটাকেই সহজ যেহেতু এটা করে নিয়েছি, আর আমি এখন আমার বাচ্চাদের জন্য কয়েকটা পরোটা ছেঁকে নেব, তার মধ্যে মেয়োনিজ, সস এবং এই পুরটা দিয়ে তাদেরকে রোল করে দিব। এটা খেয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে। যেহেতু আমাদের গ্যাস নেই, কাজেই আমাদের কিছু করারও নেই। এটা একদম সন্ধ্যার পরের অংশ। আমার হাজব্যান্ডের তরফ থেকে একটা ট্রিট দেয়া হয়েছে আমাদেরকে, তো আমরা সেটাই খেতে এসেছিলাম। চলে এসেছিলাম কৃষি মার্কেটে। আর কৃষি মার্কেটে আসলে সিরামিকের দোকানগুলোতে একটু ঢু দিব না তা নয়। সিরামিকের দোকান থেকে সিরামিক কিনি বা না কিনি, কিন্তু এক নজর চোখ বুলিয়ে যাব তো অবশ্যই। এই যে সিরামিকের ঢেউ খেলা হলুদ বাটি, পেস্ট কালার, নীল বাটিগুলো, এইগুলোর প্রাইস ছিল 550। আর সাদার মধ্যে নীল কালারের যে প্রথম বাটিগুলো দেখালাম সেগুলো 250 করে চাচ্ছিল। দাম যাই চাক না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ নজর কাড়া। আমি যদি চায়না সিরামিক নিয়ে কাজ না করতাম তাহলে এতদিনে কিন্তু ঠিকই চলে আসতাম বাংলাদেশ সিরামিকে। এই যে এটা দেখুন, এই বাটিগুলোর প্রাইস ছিল 550 করে। একটা কথা বলতে চাই, জানি না কিভাবে নেবেন। বাংলাদেশ সিরামিকের এই বাটিগুলোর প্রাইস যেখানে 550 বলছে কৃষি মার্কেটের মতন জায়গায়, এগুলো তো নিশ্চয়ই অনলাইনে গেলে আরও একটু দাম বাড়বে। তারপর তার সাথে আরও একটু সব কিছু মিলেই সেটা হয়ে যাবে 650-700 মতন। এই বাটিগুলো কিন্তু অহরহ বিক্রি হচ্ছে সব জায়গায়। অন্তত আমি ধানমন্ডি এরিয়াতে যেহেতু ঘুরে বেড়াই, ধানমন্ডির ভ্যানগুলোতে দেখি, এখানে দেখলাম এই বাটিগুলোই যদি 550-600 মধ্যে বিক্রি হয়, আমার চায়না শিপমেন্টের বাটিগুলোকে আমি 1.5 থেকে 2 চাইলে আপনারা তো মন খারাপ করেন কেন বলেন তো? বাংলাদেশ সিরামিকের এই বাটিগুলোর তো কোনো শিপমেন্ট কস্ট নেই। যেখানে 1000 টাকা শিপমেন্ট কস্ট দিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনি, সেখানে প্রোডাক্টের দাম তো এমনিতেই বেড়ে যাবে। তারপরে যখন আপনারা আমাকে এসে বলেন, আপু বড্ড বেশি দাম, আর একটু কম হলে নিতে পারতাম, তখন আমার নিজের কাছেও নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। এই যে মাঝখানের বড় ফুলদানিটা দেখুন, সাদা আর নীলের ফুলের কাজ করা। এই ফুলদানিটার প্রাইস চেয়েছে 1550। আমি ঠিক এই সাইজেরই চায়না শিপমেন্টের একটা ফুলদানি বিক্রি করেছি 2650। এবার আপনি আমাকে বলুন, আমি কি খুব বেশি চেয়েছি? আমার তো ওটা আনতেই খরচ পড়েছে 1000 টাকা। আপনারা যারা ভাবেন সালমা আপু তো অনেক দামে জিনিস বিক্রি করে লালে লাল হয়ে যাচ্ছে, বিশাল বড়লোকস হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন, অনেক সময় নিজের গাটের টাকা খরচ করে ভর্তুকি দিতে হয়। যখন জিনিসপত্র ভেঙে যায় তখন সেখানে আর লাভ বলে কিছু থাকে না, তখন সেটা শুধু লস আর মাইনাসের পর্যায়ে থাকে। বলতেই পারেন, তাহলে এখানে পড়ে আছেন কেন, ছেড়ে দিন। ছেড়ে দেয়া খুবই সহজ, কিন্তু টিকে থাকাটাই কঠিন। আর আপনি যদি আজ টিকে থাকেন, কাল আপনাকে দুজন দর্শন ঠিকই চেনে যাবে। 2 দিন পর আপনার প্রতি তাদের আস্থা ও ভরসা আসবে। আর 3 দিনের দিন তারা ঠিকই আপনার পরিশ্রমকে মূল্যায়ন করা শুরু করবে। যে কোনো কাজেই আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। সাকসেস কখনো একদিন কিংবা এক রাতে আসে না। অনেক বেশি পরিশ্রম, ধৈর্য, মানসিক শক্তি, মনোবল, সমস্ত কিছু মিলেই আপনার জীবনে সাকসেসের গল্পটা রচনা হয়। জীবনে আপনার প্রত্যেকটা অর্জনই হচ্ছে প্র্যাকটিক্যাল।
আর মিরাকেলই খুব অল্প কিছু আমরা আমাদের জীবনে অর্জন করি। ঘুরতে ঘুরতে বেস্ট বাইয়ের দিকে নজর গেল। আজকে রান্নার সময় যেহেতু ফিল করছিলাম আমার একটা ইলেকট্রিক কেটলি দরকার, সেই জন্য একটু ঢু দিয়ে গেলাম, দেখে গেলাম কোন কেটলিগুলোর কেমন প্রাইস। দুদিন আগেও যেখানে বেস্ট বাইয়ে ছাড় চলছিল, এখন কিন্তু আর কোনো ছাড় নেই, ওরা ওই অপশনটা তুলে ফেলেছে। দেখে এত মন খারাপ হলো। গত মাসেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি বেস্ট বাইয়ে ছাড় চলছে। ওমা, এই মাসে এসে শুনি সেটা গত মাসেই শুধুমাত্র ছিল, এই মাসে নেই। যাই হোক, ছাড় থাকুক বা না থাকুক, একটা ইলেকট্রিক কেটলি তো আমি অবশ্যই কিনবো। আমার আসলে আমার রান্নাঘরের কিছু জিনিসপত্র চেঞ্জ করতে হবে এবং নতুন কিছু জিনিস অ্যাড করতে হবে। ভাবছি ধীরে ধীরে বেস্ট বাই থেকে এগুলো একটু একটু করে কিনে আগামী রমজানের আগেই রান্নাঘরে সমস্ত কিছুকে গুছিয়ে নেব। জানেন, বেস্ট বাইয়ের লোকজন না আজকাল বড্ড বেশি লক্ষ্মী হয়ে গেছে। যখনই বলি ভিডিও নিব, সাথে সাথে বলে আচ্ছা নিন। এরকম লক্ষ্মী ছিল তো আমি এর আগেও দেখিনি। বাংলাদেশে এসেছি 2 বছর, এর আগে বেস্ট বাইয়ের ভিডিও করতে গেলে বলতো না ম্যাডাম প্লিজ ভিডিও করা যাবে না। আর এখন দেখি তারা সব নিজেরাই নামিয়ে নামিয়ে দেখাচ্ছে। আসলে বুঝতে পেরেছে যে আমরা তাদের ক্ষতি করি না, বরং তাদের উপকারই করি। যাই হোক, আমার কিছু স্ট্যান্ড কেনা দরকার, সেটাও একটু দেখলাম, প্রাইসিংগুলো জানলাম। একটা কেটলি কিনবো, সেটারও প্রাইসিংটা জানলাম। এছাড়াও আমার একটা নন স্টিকের ফ্রাই প্যান লাগবে, সেটাও একটু দেখলাম। আজকে অবশ্য এগুলো কোনো কিছুই কিনিনি, এগুলোর সম্পর্কে আইডিয়া নিলাম। যেহেতু মাসের শুরু, তো আমার তো একটা বড় অ্যামাউন্ট চলে যাবে টিচারদের পেছনে এবং অন্যান্য কাজে। তো এইগুলো শেষ করার পর হাতে যদি 2-4 হাজার টাকা থাকে, তাহলে আরও একবার বেস্ট বাইতে ইনশাল্লাহ ঢু দিব, কারণ আমার সত্যি কিছু জিনিস কেনা খুব বেশি প্রয়োজন। বেস্ট বাই যখন এগুলো সব দেখছিলাম, ঠিক সেই সময়ই আমার মেয়েরা আবার আমাকে কল দিল, বললো মা তাড়াতাড়ি আসো, আমাদের কিন্তু খাবার অর্ডার হয়ে গেছে, এখন আমরা খাবো। তো এখন বলছি আমরা আসলে কোথায় খেতে গিয়েছিলাম। কৃষি মার্কেটে ঠিক বেস্ট বাইয়ের পাশেই একটা নতুন খাবারের দোকান ওপেন হয়েছে। এটা খাবার না, অ্যাকচুয়ালি আইসক্রিম এবং পোবাটি, এই ধরনের জাপানিজ খাবারগুলো সেখানে পাওয়া যাচ্ছে। আইসক্রিম বলতে মোচা আইসক্রিম না মোচা আইসক্রিম জানি বলে, এরকম। এই যে এই আইসক্রিমগুলো, তো অনেক দিন থেকে আমার 2 মেয়ে আবদার করছিল যে মা এটা আমরা একটু ট্রাই করব। তো ওর বাবা আজকে আমাদেরকে একটা ট্রিট দিচ্ছে। একটা বিষয় হয়েছে আমাদের 4 জনের জীবনে, একটা আনন্দময় ঘটনা ঘটেছে, সেটা উপলক্ষেই ওর বাবা ট্রিট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবাইকে ভালো রাখুন। তো যাই হোক, আজকে এখানে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে চা জয়। যারা অলরেডি মোহাম্মদপুর কিংবা ধানমন্ডিতে থাকেন তারা তো চা জয় সম্পর্কে জানেন। তো আমরা এবার ফার্স্ট টাইম এসেছি চা জয়তে। মোচা আইসক্রিম ট্রাই করব, সেই সাথে বোবাটিন ট্রাই করব, চকলেট বোবাটিন, ওরিও বোবাটিন, এই সব কিছু একটু একটু ট্রাই করার ইচ্ছে আছে। তো এই যে মোচা আইসক্রিম, এটার প্রাইস ছিল 80 টাকা। আইসক্রিমটা প্রথমে 1-2 বার খাওয়ার পর মনে হবে ইয়াকথু, কিন্তু খেতে খেতে ভালো লাগে। আর এই আইসক্রিম দুটো নিয়েছিল আমার 2 মেয়ে। সত্যি কথা, বেরি আইসক্রিমটা এটা খুব মজার ছিল, হ্যাঁ। আর যেটা নর্মাল আইসক্রিম আরেকটা ছিল, যেটা আমার বোবাটিন আইসক্রিম, এটা বেশ একটা মজা ছিল না, মোটামুটি এভারেস্ট ছিল। তবে টাকা দিয়ে সবচেয়ে বকওয়াজ যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই বোবা ড্রিঙ্কস। বিশ্বাস করেন, বোবাটির এই ড্রিঙ্কসটা এত বাজে ছিল, আমরা কেউ এটা খেতে পারছিলাম না। বাট এই আইসক্রিমটা আমরা সবাই খুব এনজয় করেছি। মাত্র 80 টাকা, বাট খুবই মজার। আমরা 4 জনই এই আইসক্রিমটা খেয়েছি, ইভেন ডাক্তার সাহেবও খেয়েছে। আমরা 4 জনই ভীষণ এনজয় করেছি আইসক্রিমটা। আর কাপ আইসক্রিমগুলো ভালো ছিল, প্রাইস মোটামুটি রিজনেবল। তো আমার কাছে যদি জানতে চান, তাহলে ভুলেও ওদের বোবাটি সেটা কখনো ট্রাই করবেন না। আপনারা আইসক্রিমগুলো ট্রাই করতে পারেন, আইসক্রিমগুলো রিয়েলি খুব ভালো। কিংবা আপনারা যদি শেক ট্রাই করতে চান, তাহলে ওরিও শেক, চকলেট শেক, এগুলো ট্রাই করতে পারেন, বাট নট বোবাটি। তো আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।